হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডক্টর হাসানাত লেকচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ আবুল হাসানাত। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি সেলুলার ফিজিওলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সেল মেমব্রেনের স্ট্রাকচার এবং ফাংশন নিয়ে ডিটেইল আলোচনা করব। তো আমরা আলোচনায় চলে যাচ্ছি। স্ট্রাকচারাল মডেল অফ সেল মেমব্রেন. Actually, first proposed basic model of membrane structure, it was basically a sandwich of lipid covered by protein on both sides. এটাকে বলা হতো স্যান্ডউইচ মডেল। ওকে, দেন রবার্টসন পরবর্তীতে এটাকে দেখা গেল ইলেকট্রন মাইক্রোস্কোপে স্টাডি করে দেখলো যে বেসিক্যালি এটা হচ্ছে একটা লিপিড বাইলেয়ার। এই লিপিড বাইলেয়ারের দুই পাশে আবার একটা থিন শিটস অফ প্রোটিনের কাভারিং আছে। তাহলে এইটাকে সে বলল যে দুই পাশে দুইটা থিন শিট অফ প্রোটিনের কাভারিং, মাঝখানে আছে লিপিডের বাইলেয়ার। এইটাকে সে বলল ইউনিট মেমব্রেন মডেল। যা হোক, বাট ফাইনালি যেটা হচ্ছে রিসেন্টলি মোস্ট অ্যাকসেপ্টেড যে মডেল, আমরা যেটা আপনারা সবাই জানি যে সিঙ্গার এবং নিকলসন প্রপোজড ফ্লুইড মোজাইক মডেল, যেখানে বলা হয়েছে যে মোজাইকস অফ প্রোটিন এমবেডেড ইন দ্য মেমব্রেন। হ্যাঁ, মেমব্রেনের লিপিডের ভিতরে প্রোটিন গুলো মোজাইক আকারে থাকবে, যেটা আসলে একটু পরেই আমরা এই মডেলটা ডিটেইল আলোচনা করব। তো মোটামুটি এই তিনটা মডেলের প্রথম দুইটা মডেল আমরা আলোচনায় যাব না, আমরা মেইনলি ফোকাস করব যে ফ্লুইড মোজাইক মডেল দ্যাট ইজ প্রপোজড বাই সিঙ্গার এন্ড নিকলসন, যেটা অলরেডি বলেছি ইট ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেড মডেল টিল নাও। ওকে, এখন আমরা আসি যে সেল মেমব্রেন, এটাকে আমরা প্লাজমা মেমব্রেনও বলি অথবা প্লাজমা লেমাও বলি। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ সেল মেমব্রেন? সেল মেমব্রেন আসলে যদি খুব সোজা কথাই বলি যে এনভেলপ, সেলের যে এনভেলপ বা সেলের যে কাভারিং বা সেলের যে আউটার লিমিট বা সেলের যে আমরা বলতে পারি যে সেলের বাউন্ডারি। ওকে, এবং এই কাভারিংটা এনভেলপটা বাউন্ডারিটা কেমন? এটা খুবই পাতলা একটা, আমরা বলি যে অর্ধবেদ্য ঝিল্লি, সেমি পারমিয়েবল। হ্যাঁ, এবং এখানে আরেকটা কথা ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে বলা হয়েছে সেল মেমব্রেনটা প্লায়েবল। প্লায়েবল মানে হচ্ছে able to bend or fold but not breakable. হ্যাঁ, ভাঙবে না কিন্তু এটাকে আপনি চাইলে বেন্ডিং বা ফোল্ডিং করা যাবে। ওকে, আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইট ইজ ইলাস্টিক, ইলাস্টিসিটি আছে সেল মেমব্রেন, and it is having 7.5 to 10 ন্যানোমিটার থিকনেস। তাহলে এখন এই কথাগুলোকে আমরা যদি একটু ল্যাঙ্গুয়েজে বলি, যে সেল মেমব্রেন which envelops the cell is a thin pliable elastic structure only 7.5 to 10 nanometer thick, that is cell membrane. এখন সেল মেমব্রেনের স্ট্রাকচার আমরা ডিটেইল পড়ার আগে আমরা যে দেখি যে সেল মেমব্রেনে আসলে কেমিক্যাল কি কি কম্পোজিশন আছে বা কনস্টিটিউয়েন্ট আছে। সো ইট ইজ কম্পোজড অলমোস্ট এন্টায়ারলি প্রোটিনস অফ লিপিড। সেল মেমব্রেনের বেসিক্যালি যে মেজর কম্পোনেন্ট বলতে আমরা প্রোটিন আর লিপিডের সমন্বয়ে সেল মেমব্রেনটা তৈরি। এখন আমরা একটু ডিটেইল কম্পোজিশন দেখে নিই, যে এখানে সেল মেমব্রেনের স্ট্রাকচারে প্রোটিনের কন্ট্রিবিউশন 55%। এরপরে লিপিড আছে, লিপিডের ভিতরে যে প্রধানত মেইন যে লিপিডটা আছে সেটা হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিডের কন্ট্রিবিউশন আছে 25%। কোলেস্টেরলের কন্ট্রিবিউশন আছে 13%। আদার লিপিডস এর আদার যে বিভিন্ন লিপিড আছে তার কন্ট্রিবিউশন হচ্ছে 4%। ফাইনালি সবচেয়ে যে লিস্ট কন্ট্রিবিউশন দ্যাট ইজ অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট 3%। অনেক সময় পরীক্ষাতে এই কেমিক্যাল কম্পোজিশনটা আসে বা ভাইবা পরীক্ষায় জিজ্ঞাসা করে যে কেমিক্যাল কম্পোজিশন অফ সেল মেমব্রেন বলো। ওকে, এখন আমি সেল মেমব্রেনের স্ট্রাকচারটা অত্যন্ত সিম্পলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কারণ এই সেল মেমব্রেনের স্ট্রাকচারটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এটার উপরে ডিপেন্ড করবে যে পরবর্তীতে ফিজিওলজিটা আপনি কত ভালো বুঝবেন। মেমব্রেন ফিজিওলজি যত ভালো বুঝবেন, পরবর্তী যে কোনো ফিজিওলজি আপনার নেক্সট চ্যাপ্টার গুলো যখন পড়বেন তখন দেখবেন যে বুঝতে সুবিধা হবে ডেফিনেটলি। ওকে, তো আমরা ফার্স্টে এখানে দেখলাম, এখানে ধরেন এটা একটা সেল এবং সেলের বাউন্ডারিটা আমি এখানে দেখাইছি, যেটা এখানে আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে একটা সিঙ্গেল লেয়ার। আসলে এটা যদি মাইক্রোস্কোপে দেখা হয়, ইলেকট্রন মাইক্রোস্কোপে, তাহলে দেখা যাবে এটা আসলে সিঙ্গেল লেয়ার না, এটা ডাবল লেয়ার। এখানে এই পোরশনটা আমি ডিটেইলে যে মাইক্রোস্কোপের নিচে দেখালাম, এখানে কি ডাবল লেয়ার। ডাবল লেয়ার কিসের লেয়ার? এইটা হচ্ছে লিপিড বাই লেয়ার। এরা লিপিডের দুইটা লেয়ার। আরো যদি স্পেসিফিক্যালি বলি কি ধরনের লিপিড, ফসফোলিপিড বাইলেয়ার।
তাহলে আমরা দেখি যে ফসফোলিপিডের এই যে আমরা সেলের বাইরে দিকে ইসিএফ থাকে আর ভিতরে থেকে আইসিএফ। তো বাইরের দিকে যে এই লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটার লিফলেট হবে, আর ইনার সাইডে যদি হচ্ছে ইনার লিফলেট। আরো যদি আমরা ডিটেইল স্ট্রাকচার দেখি, এই যে যে একটা ফসফোলিপিডের লেয়ার আউটার লিফলেটের বা আউটার লেয়ারটা আমি দেখালাম, যেখানে আপনি দেখছেন যে ফসফোলিপিড মলিকুল একটার পর একটা সাজানো আছে যে একটা তারা লেয়ার তৈরি করছে। এবং এই ফসফোলিপিড মলিকুলের যদি আপনি বেসিক স্ট্রাকচার খেয়াল করেন, এটার একটা ফসফেট হেড আছে। আমি যদি একটু ক্লিয়ারলি আমি দেখাই, এখানে খেয়াল করেন যে এই যে আমরা দেখতে পাচ্ছি এক একটা ফসফোলিপিডের দিস ইজ ফসফেট হেড, এবং ফসফেট হেড এইটা ফসফেট হেডটা হচ্ছে হাইড্রোফিলিক, দে লাভস ওয়াটার, দে সলিউবল ইন ওয়াটার। ওকে, এবং এটার সাথে এক যে এইটাকে বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল। ওকে, ফ্যাটি অ্যাসিড টেইল যেটা হচ্ছে হাইড্রোফোবিক বা ওয়াটার হেটিং বা লিপিড সলিউবল আমরা বলতে পারি। তো এইভাবে দেখেন ফসফোলিপিড গুলো কিন্তু এইভাবে একটা এটা আউটার লেয়ার তৈরি করছে। সিমিলারলি আরেকটা লেয়ার কিন্তু যেটা ফর্ম ইনার লিফলেট ফসফোলিপিড, এখানে দেখছেন যে ভিতরের দিকে এখানে যে ফসফেট হেডটা আছে দ্যাট ইজ ইট ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য আইসিএফ। আইসিএফ মানে অ্যাকুয়াস এনভায়রনমেন্ট। এবং আউটার যে লিফলেট সেটার ফসফোলিপিডের ডিরেকশন কোন দিকে দেখেন, সেটা হচ্ছে ডিরেক্টেড টু ইসিএফ। ওকে, তাহলে আমি যদি বলি যে ফসফোলিপিড মলিকুল গুলো সেল মেমব্রেনে হাউ দে আর arranged in the structure of the cell membrane, they are arranged in such a way that the hydrophilic phosphate head, they are facing towards the aqueous environment. যেমন আমি যদি আউটার লিফলেট চিন্তা করি, এইখানে যে ফসফেট হেডটা আছে তাদের ডিরেকশনটা কিন্তু দেখেন বাইরের দিকে, অর্থাৎ ইসিএফ এর দিকে। তাহলে ইসিএফ একটা অ্যাকুয়াস এনভায়রনমেন্ট। আবার আপনি যদি ইনার লিফলেটের কথা চিন্তা করেন, সেখানে যে ফসফেট হেডটা আছে তার ডিরেকশন কিন্তু আইসিএফ এর দিকে। সো বোথ ইসিএফ এন্ড আইসিএফ তারা কিন্তু অ্যাকুয়াস এনভায়রনমেন্ট। সেজন্য আমরা এইভাবেই আমি আবারও রিপিট করছি, দিস ফসফোলিপিড মলিকুলস দে আর অ্যারেঞ্জড in a bilayer in such a way that their phosphate head, that is the hydrophilic head, they are directed towards the aqueous environment. তাহলে হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন এই যে ফ্যাটি অ্যাসিড চেইনটা বা ফ্যাটি অ্যাসিড টেল, এইটা কিভাবে অ্যারেঞ্জমেন্ট আছে লিপিড বাইলেয়ারে। এরা দে আর ডিরেক্টেড or they are facing to each other, তারা একে অপরের দিকে ফেস করে আছে, ডিরেক্টেড টু ইচ আদার। তাহলে ডিরেকশনটা বোঝা গেল। তাহলে ফাইনালি আমরা যে এই যে তাহলে দেখেন একটা মাঝখানে আমরা এই যে লেয়ারটা পেলাম, এই যে অ্যাকচুয়ালি দিস ইজ ফ্যাটি অ্যাসিড টেল দিয়ে তৈরি, যেটা হচ্ছে মেইনলি সেল মেমব্রেনের যে হাইড্রোফোবিক ব্যারিয়ার সেটি কিন্তু এইখানে তৈরি হচ্ছে। আর এই ফসফেট হেডগুলো তারা কিন্তু ওয়াটার সলিউবল, তো ওয়াটার লাভিং পার্ট, এবং দে আর ডিরেক্টেড টু দ্য অ্যাকুয়াস এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমি এখন এইগুলো একটু রিমুভ করে ফেলি ইরেজার দিয়ে, জাস্ট ওয়েট, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। ওকে, নাও এখন এই যে ফসফোলিপিড বাইলেয়ারের অ্যারেঞ্জমেন্টটা তো আমরা বুঝলাম। এখানে আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন। এখানে দেখেন ফসফোলিপিড, একটা ফসফোলিপিড থেকে আরেকটা ফসফোলিপিড এর মাঝখানে কিন্তু কিছুটা স্পেস আছে। স্পেস আছে না? স্পেস আছে। দেখেন প্রত্যেকটা ফসফোলিপিড, একটা ফসফোলিপিড থেকে আরেকটা ফসফোলিপিড কিন্তু একটা সার্টেন সেখানে একটু স্পেস আছে, যে কারণে এই ফসফোলিপিড মলিকুল গুলো কিন্তু তারা দেয়ার মোবাইল, তারা ডানে বামে সামনে পিছনে মুভ করতে পারে। এটাকে বলা হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট। এই ল্যাটারাল মুভমেন্ট হওয়ার কারণেই কিন্তু সেল মেমব্রেনটা কি হইতে পারে, বেন্ডিং হইতে পারে। বা আমি যদি বলি সেল মেমব্রেন চাইলে ইনভেজিনেশন হইতে পারে বা ইভেজিনেশন হইতে পারে, অর্থাৎ সেল মেমব্রেনটাকে ফোল্ডিং করা যায়। হ্যাঁ, এটার একটা ইম্পর্টেন্স আছে, পরে বলবো। যাই হোক, এই ক্যারেক্টারিস্টিক্সটাকে বলা হয় ফ্লুইডিটি অফ দ্য মেমব্রেন। এই যে ফসফোলিপিড মলিকিউল গুলো সে তার মুভমেন্ট, ল্যাটারাল মুভমেন্ট শো করছে, এই প্রপার্টিসটাকে বলা হচ্ছে ফ্লুইডিটি অফ দ্য মেমব্রেন। এবং ফসফোলিপিড মলিকিউল গুলো যত বেশি মোবাইল হবে সেল মেমব্রেন তত বেশি ফ্লুইড হবে।
আর মুভমেন্ট যত কম হবে ল্যাটারাল মুভমেন্ট, তত সেল মেমব্রেন কি হয়ে যাবে, মোবিলিটি কম হবে, রিজিড হয়ে যাবে, ফ্লুইডিটি কমে যাবে। কথাটা বোঝাতে পারলাম কি? এটার ইম্পর্টেন্স আছে, আমি পরে দেখাচ্ছি, আপাতত বোঝার চেষ্টা করেন স্ট্রাকচার। আচ্ছা, তাইলে আমরা লিপিড বাইলেয়ারের অ্যারেঞ্জমেন্টটা বুঝে ফেললাম। আর কি আছে দেখেন, আরেকটা মেজর যে ইম্পর্টেন্ট যে লিপিড ছিল সেটাকে বলছি কোলেস্টেরল। কোলেস্টেরল গুলো আবার কিভাবে আছে দেখেন, তাদের পজিশন যদি এই যে আমি অ্যারো মার্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দেখেন দুইটা ফসফোলিপিডের মাঝখানে যে স্পেস গুলি আছে, কিছু কিছু স্পেসে এইরকম কোলেস্টেরল মলিকুল গুলো দেখেন তারা ইন্টারলেসড or they are situated in between the phospholipid molecule. ফসফোলিপিড গুলোর মাঝখানে মাঝখানে যে গ্যাপ ছিল, গ্যাপ গুলোকে দেখেন বন্ধ করে দিছে, এই গ্যাপ গুলোকে বন্ধ করে দিছে। তাহলে এই পথ দিয়ে আর ওয়াটার সলিউবল পার্টিকেল মুভ করতে পারবে? পুরোপুরি নরমালি ফ্রিলি মুভ করতে পারবে না, কারণ পুরোপুরি এখানে বন্ধ করে দিছে। কারণ কোলেস্টেরল একটা লিপিড, অনলি লিপিড সলিউবল সাবস্টেন্স পাস করতে পারবে। যে কারণে নরমালি যেহেতু সেল মেমব্রেন একটা মেইনলি লিপিডের স্ট্রাকচার, লিপিড বাইলেয়ার, এই জন্য ইউজুয়ালি যে ওয়াটার সলিউবল যে মলিকুল বা সাবস্টেন্স গুলো আছে, যেমন আমি বলতে পারি গ্লুকোজের কথা, ইউরিয়া বা বিভিন্ন ধরনের চার্জ পার্টিকেল বা ইলেকট্রোলাইট, they can't easily move through the cell membrane. তারা সহজে এই লিপিড বাইলেয়ারকে ক্রস করতে পারে না, ফ্রিলি ক্রস করতে পারে না। তাদের পাস করার সিস্টেম আছে, সেটা আলাদা পরে বলবো। তবে যারা লিপিড সলিউবল, যেমন গ্যাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা কোনো ধরনের স্টেরয়েড হরমোন, এটা হচ্ছে লিপিড সলিউবল, এরা খুব ইজিলি সিম্পল ডিফিউশনের মাধ্যমে কিন্তু সেল মেমব্রেন ক্রস করতে পারবে। যাই হোক, মেমব্রেন ট্রান্সপোর্ট এটির উপরে ডিপেন্ড করছে আপনি মেমব্রেন ট্রান্সপোর্ট কেমন বুঝছেন। যা হোক, তাহলে আমি যদি কোলেস্টেরলের পজিশন গুলো বোঝাতে পারি, তাহলে একটা জিনিস খেয়াল করেন, সেল মেমব্রেনে যদি কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, তাহলে একটা জিনিস হবে, এই যে ফসফোলিপিড গুলো যে মুভমেন্ট করতেছিল, তাহলে মাঝখানে যদি কোলেস্টেরল বসে পড়ে, সেই মুভমেন্ট কি হবে, কমে যাবে না নাকি বাড়বে? কমে যাবে। আচ্ছা, যদি মুভমেন্ট কমে যায়, অর্থাৎ ল্যাটারাল মুভমেন্ট কমে যায়, তাহলে সেল মেমব্রেনের ফ্লুইডিটি কি হবে? মুভমেন্ট কমে গেলে ডিক্রিজ করবে না? ফ্লুইডিটি ডিক্রিজ করবে। এবং এইটার কারণে কোলেস্টেরল যদি বেশি থাকে, তাহলে দেখেন পারমিয়াবিলিটিটাও কিন্তু অল্টার হয়ে যাচ্ছে, ওয়াটার সলিউবল সাবস্টেন্সের পারমিয়াবিলিটি কমে যাচ্ছে। এজন্য কোলেস্টেরল আমরা পরে দেখাবো যে one of the very basic function of membrane cholesterol is to determine the degree of permeability of the water and water soluble substance. খুব খেয়াল করেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা কোলেস্টেরলের অ্যারেঞ্জমেন্টটা বুঝে গেলাম এবং মোটামুটি একটা কোলেস্টেরলের রোলটা কি সেটাও কিন্তু বলে ফেলছি। আচ্ছা, এখন খেয়াল করি নেক্সট কি আছে। এই যে লিপিড বাইলেয়ার, হ্যাঁ, এইটার ভিতরে আবার এমবেডেড করা আছে কি বিভিন্ন ধরনের গ্লোবিউলার প্রোটিন মলিকুল। এখানে যদি খেয়াল করেন, কিছু প্রোটিন মলিকুল কমপ্লিটলি সেল মেমব্রেনকে পেনিট্রেট করছে। এটা একটা প্রোটিন, দেখেন লিপিড বাইলেয়ারকে একেবারে ভেদ করে পুরোপুরি ভেদ করে ফেলছে। তাহলে এই ধরনের যে সমস্ত প্রোটিন আছে, যারা আইদার পেনিট্রেট দ্য লিপিড বাইলেয়ার কমপ্লিটলি অথবা হাফ ওয়ে, যেমন এই প্রোটিনটা যদি খেয়াল করেন, সে লিপিড বাইলেয়ারকে পেনিট্রেট করছে বাট নট কমপ্লিটলি, বাট হাফ ওয়ে, বা সোজা কথা এমবেডেড করা আছে। লিপিডকে টু পেনিট্রেট দ্য লিপিড বাইলেয়ার টু সাম এক্সটেন্ট, বা হাফ ওয়ে অর ফুল ওয়ে, হোয়াট এভার ইট ইজ, এই ধরনের প্রোটিনকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এরকম আরেকটা ইন্টিগ্রাল প্রোটিন আছে, খেয়াল করেন, এই যে তারা কমপ্লিটলি সেল মেমব্রেনকে পেনিট্রেট করছে এবং এখানে একটা ওয়াটার মানে এখানে একটা চ্যানেল তৈরি করছে। ইসিএফ এবং আইসিএফ এর মানে মধ্যে একটা যোগাযোগের চ্যানেল, এই যে হাইড্রোফোবিক যে ব্যারিয়ার ছিল, যে কারণে এইটা ব্যারিয়ার হিসেবে কাজ করতেছিল, তার মাঝখানে আবার একটা উইন্ডো তৈরি করে দিছে, একটা যাতায়াতের রাস্তা তৈরি করে দিছে, একটা চ্যানেল তৈরি করে দিছে। তাহলে এটাও কিন্তু একটা চ্যানেল প্রোটিন, বা এটাকে আমরা ইন্টিগ্রাল প্রোটিন করব, যেহেতু এটা লিপিড বাইলেয়ারকে পেনিট্রেট করছে। কথা বোঝাতে পারলাম কি? আচ্ছা, তাহলে এই প্রোটিন গুলো কি আছে? ইন্টিগ্রাল প্রোটিন। এখন আছেন কিছু প্রোটিন আছে গ্লোবিউলার প্রোটিন, তারা দেখেন আইদার
সেল মেমব্রেনের আউটার সারফেসে অথবা ইনার সারফেসে লুজলি অ্যাটাচ আছে। তারা পেনিট্রেট করে নাই সেল মেমব্রেনকে, বাট বোথ সারফেসে তারা লুজলি অ্যাটাচ আছে। এই প্রোটিন গুলোকে বলবো আমরা পেরিফেরাল প্রোটিন। তাহলে সেল মেমব্রেনের প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। বলছি 55% কি প্রোটিন স্ট্রাকচার, প্রচুর পরিমাণে এরকম প্রোটিন আছে, ইন্টিগ্রাল প্রোটিন আছে, হ্যাঁ, যারা পেনিট্রেট করছে আইদার কমপ্লিটলি হবে তাদের ইন্টিগ্রাল করছে। আর কিছু প্রোটিন আছে তারা বোথ আউটার অথবা ইনার সারফেসে লুজলি অ্যাটাচ আছে, যাদেরকে আমরা বলছি পেরিফেরাল প্রোটিন। কথা বোঝাতে পারলাম কিনা? এই প্রোটিন গুলার ইম্পর্টেন্স আছে, সেগুলো আমি পরে ফাংশন বলবো, আপাতত স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করেন। এইবার দেখেন সেল মেমব্রেনের যে আউটার সাইড বা আউটার লেফলেটের এইখানে এই যে কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এরা আসলে এক ধরনের কার্বোহাইড্রেট অলিগোস্যাকারাইড। তারা আইদার এই যে ফসফোলিপিডের দেখেন যে ফসফেট হেড এখান থেকে অ্যারাইজ করছে, যেটা ফসফোলিপিডের সাথে অ্যাটাচ করা আছে যেই কার্বোহাইড্রেটটা, এদেরকে আমরা বলবো গ্লাইকোলিপিড। আবার কিছু কার্বোহাইড্রেট দেখেন প্রোটিনের সাথে অ্যাটাচমেন্ট আছে, এখানে প্রোটিনের সাথে অ্যাটাচমেন্ট আছে, তাহলে এদেরকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। তাহলে কার্বোহাইড্রেট যখন লিপিডের সাথে অ্যাটাচ আছে সেটাকে বলছি গ্লাইকোলিপিড। যেমন এই যে এটা গ্লাইকোলিপিড, এইটা প্রোটিনের সাথে অ্যাটাচ আছে, তাহলে গ্লাইকোপ্রোটিন। এটাও প্রোটিনের সাথে গ্লাইকোপ্রোটিন। তাহলে দেখা যাচ্ছে সেল মেমব্রেনের আউটার সারফেসে আরেকটা এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দিয়ে কিন্তু আরেকটা আউটার মোস্ট একটা লেয়ার তৈরি হয়েছে, যাদেরকে আসলে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স বলা হচ্ছে। তাহলে এটি কিন্তু ভিতরের সাইডে থাকে না, ইনসাইডে থাকে না, এটা কোন দিকে থাকবে? এটা আউটার সাইডে থাকবে, যেটাকে আমরা গ্লাইকোক্যালিক্স। লাস্টে আমরা পড়বো গ্লাইকোক্যালিক্স সম্পর্কে। তাহলে আমার মনে হয় মোটামুটি আমি এখানে সেল মেমব্রেনের আসলে বোঝার জন্য, মেমব্রেনের ফাংশন বোঝার জন্য যে জিনিসগুলো আপনাকে বলা দরকার সেটা আমি বলে ফেলছি। ওকে, এখন আমরা দেখেন যে কথাগুলো বলছি এটাই, এই যে ফসফোলিপিড বাইলিয়ারে যে বেসিক যে ফসফোলিপিড থাকে সেটার স্ট্রাকচার এখানে আবার একটু দেখানোর চেষ্টা করছি। যে এটা ফসফেট হেড, যেটা হাইড্রোফিলিক, ওয়াটার সলিউবল, এরা অ্যাকুয়াস এনভায়রনমেন্টের দিকে এদের ডিরেক্টেড থাকবে, এবং এর যে ফ্যাটি অ্যাসিড টেল এটা হাইড্রোফোবিক। এরা দুই যে লেয়ারের যে হাইড্রোফোবিক টেল দ্যাট দে আর ডিরেক্টেড টু ইচ আদার, একে অপরের দিকে তারা ইনকর্পোরেটেড থাকবে, এবং তারা একটা মিডিলে হাইড্রোফোবিক ব্যারিয়ার তৈরি করবে। কথা বোঝাতে পারলাম কিনা? আর এই যে কিভাবে বাইলেয়ার অ্যারেঞ্জমেন্ট আছে দেখানো হয়েছে, আমার মনে হয় এটা খুব সুন্দর করে আপনারা অলরেডি বুঝে ফেলছেন। আবারও আপনাদের দেখাচ্ছি বোঝার জন্য, খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বারবার দেখাচ্ছি, একই স্ট্রাকচার বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আবার লিপিড বাইলেয়ার, লিপিড বাইলেয়ারের ফসফেট হেড দেখতে পাচ্ছেন, ফ্যাটি অ্যাসিড টেইল দেখতে পাচ্ছেন, দুইটা লেয়ারে সুন্দরভাবে সাজানো আছে। আবার এই যে লিপিড বাইলেয়ারের মাঝখানে কিছু স্পেস আছে, যে কারণে ফসফোলিপিড মলিকিউল গুলো কি ল্যাটারাল মুভমেন্ট করতে পারে, তাদেরকে ফ্লুইডিটি বলে। আবার কিছু কিছু জায়গায় এই স্পেস আবার কোলেস্টেরল দ্বারা ব্লক করা আছে। তাহলে যদি দেখেন মেমব্রেনের যদি সমস্ত ফাঁকা জায়গা যদি কোলেস্টেরল দিয়ে এই কোলেস্টেরলের কন্টেন্ট যদি বেড়ে যায়, তাহলে ল্যাটারাল মুভমেন্ট কমে যাবে, ফ্লুইডিটি কিন্তু কমে যাবে। কথা বুঝতে পারছেন? আরেকটা জিনিস এখানে খেয়াল করেন, আমি একটু পরে বলতেছি। যা হোক, এখানে একটা প্রোটিন দেখেন সেল মেমব্রেনকে কমপ্লিটলি পায়ার্স করছে, পেনিট্রেট করে গেছে, তাহলে এটা ইন্টিগ্রাল প্রোটিন। আচ্ছা, এখানে দেখা যায় ভিতরের সাইডে একটা লুজলি অ্যাটাচ প্রোটিন আছে যা পেনিট্রেট করে নাই, তাহলে এটা পেরিফেরাল প্রোটিন। এইখানে কি দেখা যাচ্ছে? এই যে গ্রিন কালারের আউটার সারফেসে একটু ব্রাঞ্চিং এর মতো দেখা যাচ্ছে কার্বোহাইড্রেট, এরা আসলে অলিগোস্যাকারাইড। কিছু কার্বোহাইড্রেট আছে ফসফোলিপিডের সাথে অ্যাটাচ, এরা গ্লাইকোলিপিড। আর প্রোটিনের সাথে অ্যাটাচ আছে, তাই এরা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাহলে এই আউটার যে কার্বোহাইড্রেট, এই গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড মিলে আরেকটা লেয়ার তৈরি হচ্ছে বাইরের সাইডে, যাদেরকে বলছি গ্লাইকোক্যালিক্স। আমরা ফাংশন পড়বো লাস্টে গ্লাইকোক্যালিক্স এর। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আরেকটা জিনিস আমি এই ছবিতে দেখাই। এই যে ফসফোলিপিডের ফ্যাটি অ্যাসিড টেইল দেখছেন, এর পা গুলো, এই ফ্যাটি অ্যাসিড টেইল গুলো একটু বাঁকা। হ্যাঁ, এই পা যদি একটু কিং, এটাকে বলে কিং 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 কিং। হ্যাঁ, এই বাঁকা যত থাকবে সে তত ভালো ড্যান্স করতে পারবে, নড়াচড়া, তত বেশি মেমব্রেনটা কি হবে, ফসফোলিপিড গুলো মোবাইল হবে, এবং কি ফ্লুইডিটি হবে।
কিন্তু এই পা গুলো যদি স্ট্রেট হয়, স্ট্রেট হয়ে গেলে কিন্তু সে ভালো মুভমেন্ট করতে পারবে না, ভালো ডান্স করতে পারবে না, তখন কিন্তু ফ্লুইডিটি কমে যাবে। কথা বোঝাতে পারলাম কি? আমার মনে হয় এখানে আবারও বুঝতে পারছেন। এগুলো যদি বোঝেন, কোলেস্টেরলেরটা কিভাবে, আমি বলেছিলাম যে ফসফোলিপিডে ইন্টার ইন্টার ইন বিটুইন ফসফোলিপিড মলিকুল, দেখেন যে স্পেস গুলো আছে কিছু কিছু জায়গায় এই কোলেস্টেরল দ্বারা এমন ভাবে ব্যারিকেড দেওয়া আছে যেন আর কোনো ওয়াটার সলিউবল মলিকুল এখানে ঢুকতে পারবে না, কারণ এটা কোলেস্টেরল, এটা তো ওয়াটার হেটিং, ঢুকতে পারবে না। এবং কোলেস্টেরলের দেখেন এই যে কেমিক্যাল যে স্ট্রাকচার, আরো যদি একটু ডিটেইল বলি, এটা হচ্ছে স্টেরয়েড নিউক্লিয়াস, এর একটা প্রান্তে দেখেন হাইড্রোক্সিলেন। হাইড্রোক্সিল আপনারা জানেন ওয়াটার হাইড্রোফিলিক। সো কোলেস্টেরলের হাইড্রোফিলিক এন্ড ফসফোলিপিডের যে হাইড্রোফিলিক ফসফেট হেড এটার সাথে অ্যাটাচ আছে, দেখেন এইখানে। আরেকটা প্রান্ত কোলেস্টেরলের যে এই যে সাইড চেনটা আছে, এইটা হচ্ছে হাইড্রোফোবিক, যে নন পোলার, এইটা আছে। এই আরেক প্রান্তটা দেখেন এই যে ফসফোলিপিডের যে ফ্যাটি অ্যাসিড টেল হাইড্রোফোবিক টেলের সাথে যুক্ত আছে। ফাইনালি কিন্তু স্পেসটা সিল করে দিল। কথা বোঝাতে পারলাম কিনা? তাহলে এই কোলেস্টেরলের কন্টেন্টের উপরে কিন্তু সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি ওয়াটার সলিউবল সাবস্টেন্স ডিপেন্ড করবে। কোলেস্টেরল যদি বেশি থাকে তাহলে এই যে স্পেস গুলো তো সিল হয়ে যাচ্ছে, ওয়াটার সলিউবলের পারমিয়াবিলিটি কমে যাবে। কথা বুঝতে পারছেন? এবং বেশি কোলেস্টেরল থাকলে ফসফোলিপিড মলিকুল গুলো মুভ করতে পারবে না, পাশে জায়গা পাবে না, তো তাহলে তাদের ফ্লুইডিটি কমে যাবে। আমার মনে হয় আমি বোঝাতে পারছি। এখন ফাইনালি আপনারা সুন্দর করে সেল মেমব্রেনের স্ট্রাকচারটা যত সুন্দর করে আঁকতে পারবেন তত ভালো মার্কস পাবেন। এটা ডিপেন্ড করতেছে। তবে পাস মার্ক মোটামুটি বেসিক স্ট্রাকচারটা বোঝাইতে পারলেই হবে পাস মার্ক, আর যত সুন্দর করে আর্ট করতে পারবেন ভালো মার্ক পাবেন। তাহলে এখানে আবারও দেখাই, আপনি এখানে আউটার লিফলেট দেখতে পাচ্ছেন, ইনার লিফলেট ফসফোলিপিডের দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন। সেখানে মাঝখানে যে ইন্টিগ্রাল প্রোটিন ঢুকানো আছে, দেখেন ইন্টিগ্রাল প্রোটিন। এই যে ভিতরে কিছু প্রোটিন আছে লুজলি অ্যাটাচ, পেরিফেরাল প্রোটিন। আবার এখানে দেখেন যে এই যে গ্লাইকোলিপিড, লিপিডের মাথা থেকে যেটা আসছে ফসফোলিপিডের কিছু আছে গ্লাইকোপ্রোটিন, প্রোটিনের সাথে লাগানো। ফাইনালি তারা একটা গ্লাইকোক্যালিক্স তৈরি করতেছে। কথা বোঝাতে পারলাম কিনা? ওকে, তাহলে মাঝখানে যেহেতু দেখেন লিপিড বাই লেয়ারের বোথ আউটার লিফলেটের ফসফেটেড এবং ইনার লিফলেট ফসফেটেড, তারা অ্যাকুয়াস এনভায়রনমেন্টের সাথে সলিউবল হয়ে গেছে। তাহলে মাঝখানে যে ফ্যাটি অ্যাসিড টেইল, এইরাই কিন্তু মেইনলি যে হাইড্রোফোবিক যে কোরটা তৈরি করতেছে। ওকে, যে কারণে লিপিড সলিউবল সাবস্টেন্স খুব সুন্দরভাবে সহজে এই সেল মেমব্রেনকে ক্রস করতে পারে, কিন্তু ওয়াটার সলিউবল সাবস্টেন্স কিন্তু ফ্রিলি ক্রস করতে পারবে না। তাদের ক্রস করার জন্য স্পেশাল মেকানিজমের দরকার আছে, ট্রান্সপোর্ট সিস্টেমে আপনারা পড়বেন। সেই জন্য বিভিন্ন ধরনের প্রোটিন আছে এখানে, ইন্টিগ্রাল প্রোটিন, একটু পরে আমরা ফাংশন দেখবো, এই সমস্ত কাজের জন্য লাগবে। নাকি বোঝাতে পারলাম না? আমার মনে হয় বোঝাতে পারছি। এখন আঁকা শিখবেন। এখন খেয়াল করেন, যেই কথাগুলো এখন ছবিতে বোঝানোর চেষ্টা করছি, এখন পরীক্ষার সময় আসতে হলে আপনাদের একটু লিখতে হবে। কিভাবে লিখবেন দেখেন, আবারও জিনিসটা আমি রিপিট করছি, যে অলরেডি আমরা জানি যে ইটস বেসিক স্ট্রাকচার ইজ এ লিপিড বাইলেয়ার হুইচ ইজ এ থিন ডাবল লেয়ার্ড ফিল্মস অফ লিপিড। কোন ধরনের লিপিড? ফসফোলিপিড। তাহলে আমরা সেজন্যই বললাম যে বেসিক লিপিড বাইলেয়ার ইজ কম্পোজড অফ ফসফোলিপিড মলিকুল। এবং ফসফোলিপিড মলিকুলের খেয়াল করেন যে এর ফসফেট এন্ড যেটা, সেটা হচ্ছে হাইড্রোফিলিক and is directed toward the external or internal aqueous environment. এটা যদি আউটার লিফলেটের ফসফোলিপিড হয় তাহলে it will be directed to the ECF, আর এই ফসফোলিপিডটা যদি ইনার লিফলেটের হয় it will be directed to the ICF, aqueous environment। সেই কথাই এখানে বলা হয়েছে। আর যে ফ্যাটি অ্যাসিড পোরশন, ফ্যাটি অ্যাসিড টেইল যেটা আমরা বলছি, এটা হাইড্রোফোবিক, ওয়াটার হেটিং বাট লিপিড সলিউবল, এন্ড দুই লেয়ারের যে হাইড্রোফোবিক টেল দ্যাট ডিরেক্টেড টুয়ার্ড ইচ আদার, একে অপরের দিকে তারা ফেস করে আছে, এবং ফাইনালি একটা সেন্ট্রাল যে হাইড্রোফোবিক কোরটা তৈরি করতেছে। আচ্ছা, এইটুকু জানলে ভালো, একটু জেনে রাখা ভালো। যদি যারা বেশি ইন্টারেস্ট একটু আরো ভিতরে জানতে চান, দেখবেন যে ফসফোলিপিড অফ আউটার লিফলেট এরা মূলত ফসফেটিডাইল কোলিন এবং স্ফিনগোমাইলিন, বায়োকেমিস্ট্রিতে পড়লে ভালো বুঝবেন। আর ইনার লিফলেট যে এরা মেইনলি থাকে ফসফেটিডাইল ইথানলামাইন এবং ফসফেটিডাইল সেরিন। যাক, এটা হচ্ছে অত না জানলেও কোনো অসুবিধা নাই। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আরেকটা ফসফোলিপিডের মাঝখানে কি ছিল? ইন বিটুইন এই ফ্যাটি অ্যাসিড টেইলের মাঝখানে আরেকটা গুরুত্বপূর্ণ
কনস্টিটিউয়েন্ট ছিল কোলেস্টেরল, এই জন্য বলছি কোলেস্টেরল মলিকুল ইন্টারক্যালেটেড ইন বিটুইন দ্য ফসফোলিপিড। এবং এদের কাজ কি? They mainly help to determine the degree of permeability of the bilayer to water soluble constituent of the body and control the march of the fluidity of the membrane. তাহলে অলরেডি বলছি মাঝখানে যদি কোলেস্টেরল থাকে তাহলে তো এটা ওয়াটার সলিউবল এর সাবস্টেন্সের পারমিয়াবিলিটি কমে যাবে। আরেকটা হচ্ছে মাঝখানে যদি কোলেস্টেরল বসে থাকে তাহলে ফসফোলিপিড গুলো মুভমেন্টের স্পেস পাবে না। তার মানে কি মোবিলিটি কমে যাচ্ছে, ফ্লুইডিটি কমে যাচ্ছে। কথা বোঝাতে পারলাম কিনা? কোলেস্টেরলের রোলটা বোঝা গেল? বোঝা গেল। এখন আসেন তাহলে ফসফোলিপিড যে জিনিসটা বললাম বোঝানোর চেষ্টা করছি, এখানে আবার একটু বললাম, রিপিট করছি যে অল দ্য ফসফোলিপিড মলিকুলস আর মোবাইল and they display lateral movement, and this lateral movement is called fluidity of the membrane. আপনাকে জিজ্ঞেস করতে পারে what do you mean by fluidity of the membrane? হ্যাঁ, this property is important for exocytosis and endocytosis. দেখেন যখন এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিস পড়বেন আপনারা, এখন আমি তো ওইটা পড়াচ্ছি না, পড়ার সময় যখন বুঝতে পারবেন যে এই এক্সোসাইটোসিস এন্ডোসাইটোসিস জন্য সেল মেমব্রেনকে ফোল্ডিং, আইদার ভিতরের দিকে ফোল্ডিং যেটাকে বলে ইনভেজিনেশন, অথবা বাইরের দিকে তার এক্সটেনশন হওয়া লাগতে পারে সিটোপোড ফরমেশন করে যেটাকে বলে ইভেজিনেশন। এইটা তখনই সম্ভব সেল মেমব্রেনটা যেহেতু ফ্লুইড ইন নেচার, এই কারণে আপনি এটাকে ভাঁজ করতে পারবেন। রিজিড হইলে তো এই ফোল্ডিং করা সম্ভব ছিল না, যে কারণে এই ফ্লুইডিটির জন্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এক্সোসাইটোসিস এন্ড এন্ডোসাইটোসিস, and also determine the permeability of the hydrophilic molecules, also helps in membrane biogenesis. মেমব্রেন বায়োজেনেসিস হেল্পস করতেছে। তাহলে তিনটা ইম্পর্টেন্ট ফাংশন মানে ইম্পর্টেন্স বললাম এই ফ্লুইড নেচারের। সেল মেমব্রেন রিজিড হইলে এটা সম্ভব হইতো না। তাহলে কি কি? একটা হচ্ছে এক্সোসাইটোসিস এন্ডোসাইটোসিস হেল্প করতেছে, ডিটারমাইন দ্য পারমিয়াবিলিটি অফ দ্য হাইড্রোফিলিক মলিকুলস এন্ড হেল্পস ইন মেমব্রেন বায়োজেনেসিস। কথা বোঝাতে পারলাম কিনা? আচ্ছা, এইবার আরেকটা জিনিস বলি, সেল মেমব্রেনের স্ট্রাকচারে কিছু কিছু জায়গায় ফসফোলিপিড মলিকুল গুলো একটা আরেকটার সাথে এত গাদাগাদি করে খুব প্যাকড, ডেন্সলি প্যাকড অবস্থায় থাকে। হ্যাঁ, এই জায়গাটাকে বলা হচ্ছে বাটার পিস। নরমালি আপনারা দেখছেন ফসফোলিপিড মলিকুল গুলোর মাঝখানে মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, একটু নড়াচড়া করতে পারে। কিছু কিছু জায়গায় তারা এত একটার সাথে আর একটা খুব কি ডেন্সলি প্যাকড অবস্থায় আছে। এই এলাকাগুলোকে বলে লিপিড র্যাপ। এবং এই লিপিড র্যাপ এরিয়াতে কিছু কিছু প্রোটিন, রিসেপ্টর প্রোটিন, আপনারা পরবর্তী দেখবেন এই লিপিড র্যাপটির উপরে রিসেপ্টর প্রোটিন গুলো থাকে, পরবর্তীতে বুঝতে পারবেন। আপাতত এই জায়গাটা একটু মনে রাখেন। আচ্ছা, তাহলে মোটামুটি লিপিডের স্ট্রাকচার যে অংশটা, লিপিডের কন্ট্রিবিউশন এবং লিপিড গুলোর অ্যারেঞ্জমেন্টটা আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি খুব ক্লিয়ারলি। এখন আসেন প্রোটিন। এখানে অলরেডি বলছি যে লিপিড বাইলিয়ারে লার্জ গ্লোবিউলার প্রোটিন গুলো কি আছে, ইন্টারস্পাস বা এমবেডেড আছে, আইদার ফুলি পেনিট্রেট অথবা হাফলি পেনিট্রেট অবস্থায় আছে। তাহলে আবারও এখানে খেয়াল করেন কিছু প্রোটিন এই যে লিপিড বাইলিয়ারের মধ্যে ফুল পেনিট্রেট করে গেছে, দেখেন এটা, তাহলে এটা কি ইন্টিগ্রাল প্রোটিন। আর কিছু প্রোটিন এই লুজলি অ্যাটাচ আছে, এখানে দেখেন ভিতরের সারফেসে, এটা বাইরের সারফেসেও থাকতে পারে। পেরিফেরাল প্রোটিন দেখেন দুই সাইডেই থাকতে পারে, এটি কনফিউশনের কোনো ইয়া নাই। লুজলি অ্যাটাচ থাকবে, তারা হচ্ছে পেনিট্রেট করবে না, এরা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। তো দেখেন আবারও সেল মেমব্রেনের স্ট্রাকচারটা এখানে দেখাইছি। আপনার কাছে যেই ছবিটা আঁকতে সোজা মনে হয় সেইটা আঁকবেন, কোনো অসুবিধার কিছু নেই, জিনিসটা বোঝাতে পারলেই হয়েছে। এখন আমরা একটু ফাংশনাল ইম্পর্টেন্স অফ দ্য লিপিড বাইলেয়ার, লিপিড বাইলেয়ারের ফাংশনাল ইম্পর্টেন্স, এগুলো ভাইবার জন্য একটু জেনে রাখা ভালো। যে এই লিপিড বাইলেয়ার মেক্স দ্য সেল মেমব্রেন সেমি পারমিয়েবল। কারণ কি সেমি পারমিয়েবল কেন বললাম? অনেক সময় এক্সামিনার এই প্রশ্নটা আপনাদেরকে করবে যে ওয়াই সেল মেমব্রেন ইজ কল্ড সেমি পারমিয়েবল মেমব্রেন। বাংলাতে আপনারা পড়ে আসছেন অর্ধভেদ্য, সেমি পারমিয়েবল। ওকে, কারণ হচ্ছে it allows the passage of lipid soluble substance such as alcohol, oxygen, fatty acid and substance of very small molecular weight.
অলরেডি আমি বলেছি যে এই লিপিড যেহেতু সেল মেমব্রেন লিপিড বাইলেয়ার, সেই কারণে তারা যারা লিপিড ইন নেচার বা স্টেরয়েড, হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড বা লিপিড সলিউবল সাবস্টেন্স, অ্যালকোহল আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এই সমস্ত লিপিড সলিউবল সাবস্টেন্স বা খুবই ছোট্ট স্মল মলিকুলার ওয়েট, তারা ওই ফাঁকা দিয়ে যে ফসফোলিপিড মাঝখানে একটু গ্যাপ আছে, এটাতে তারা কিন্তু যাতায়াত করতে পারবে ইজিলি। তাহলে এদেরকে অ্যালাউ, দে আর ফ্রিলি allowed to passes across the cell membrane. তবে কিছু কিছু সাবস্টেন্স আবার এই লিপিড বাইলেয়ার ক্রস করতে পারছে না, যেমন দে রেস্ট্রিক্ট দ্য পাসেজ অফ ওয়াটার সলিউবল সাবস্টেন্স। তারা তো ওয়াটার হেটিং, হ্যাঁ, যেমন আমরা বলতে পারি ওয়াটার সলিউবল সাবস্টেন্স যেমন ইউরিয়া, গ্লুকোজ, চার্জ পার্টিকেল যেমন আছে, সেরাম ইলেকট্রোলাইটস, অথবা ভেরি, এইখানে আমার একটু ভুল হয়েছে লিখতে, এটা স্মল না, আমি এখানে কারেকশন করে দিচ্ছি, খেয়াল করেন, এটা হবে লার্জ, এটা হবে লার্জ, জাস্ট ওয়েট, আমি দুঃখিত, এখানে একটু আমার লিখতে ভুল হয়ে গেছে, যা হোক টন্টরি, যারা কিনা লার্জ মলিকুলার ওয়েট, ওকে, এইখানে স্মলের জায়গায় লার্জ করে দিলাম। আমার মনে হয় এখন আপনাদের বুঝতে অসুবিধা হবে না, একটু ঝামেলা হয়ে গেল এটা করতে গিয়ে, যা হোক, ওকে, তাহলে কি হলো, যারা কিনা ওয়াটার সলিউবল সাবস্টেন্স এবং লার্জ মলিকুলার ওয়েট সাবস্টেন্স, তারা সেল মেমব্রেনকে ফ্রিলি পাস করতে পারবে না। এই কারণে আমাদেরকে কি বলতেছি, যে সাম সাবস্টেন্স দে আর ফ্রিলি পারমিয়েবল এন্ড সাম আর রেস্ট্রিক্টেড, এই জন্য বলা হচ্ছে সেমি পারমিয়েবল। তবে হ্যাঁ, তারা যে একেবারেই পাস করতে পারবে না তা কিন্তু না, কারণ সেলের বেঁচে থাকার জন্য এগুলো যেমন গ্লুকোজ দরকার, তাই না, আবার মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়ে সেটা সেল মেমব্রেন ক্রস করে বের হয়ে যেতে হবে, সেজন্য তাদের স্পেশাল ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, বা স্পেশাল কিছু উইন্ডো আছে বা ডোর আছে। একটা উইন্ডো তো দেখাইছি যে চ্যানেল তৈরি করা আছে, ওইখান দিয়ে ক্রস করতে পারবে, কিছু ডোর আছে বা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, এখানেই ওই যে মেমব্রেন যে প্রোটিন গুলো দেখাইছি সেখানে ভূমিকা আছে, আপনারা একটু পরে আমরা দেখাবো, ওকে। আচ্ছা, তাহলে এইটা গেল লিপিড বাইলেয়ারের একটা ইম্পর্টেন্স, আমরা বললাম যে সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করছে, কিছু সাবস্টেন্সকে, প্রয়োজনীয় জিনিসকে তারা অ্যালাউ করবে, অপ্রয়োজনীয় জিনিসকে রেস্ট্রিক্ট করবে, ওকে। আচ্ছা, এখন খেয়াল করেন ফ্লুইডিটি অফ দ্য মেমব্রেন, অলরেডি এটা বলেছি ফ্লুইডিটি সম্পর্কে, তবে ফ্লুইডিটি কি কি ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স হবে সেটা আমি একটু বলি। একটা হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশন, সেল মেমব্রেনের যে লিপিডের কথা বলছি, যত বেশি আনস্যাচুরেটেড ফ্যাট থাকবে, আনস্যাচুরেটেড ফ্যাটি ফসফোলিপিড ফ্যাটের ওই যে পাগুলো কিং কিং থাকে, একটু বাঁকা থাকে, এই জন্য ওরা বেশি মোবাইল হয়। তাহলে আনস্যাচুরেটেড ফ্যাট যত বেশি থাকবে, মোবাইল হবে তত ফসফোলিপিড গুলো, তত ফ্লুইডিটি বেশি হবে। আর যত স্যাচুরেটেড থাকবে, তাদের স্যাচুরেটেড গুলোর ওই পা গুলো স্ট্রেট, টেইল গুলা, এই কারণে ওদের মুভমেন্ট কম, ড্যান্সিং ভালো করবে না, যে কারণে ওদের ফ্লুইডিটি কম হবে, অর্থাৎ সেল রিজিড হবে। তাহলে বোঝা গেল, যত বেশি স্যাচুরেটেড তত লেস ফ্লুইড, যত বেশি আনস্যাচুরেটেড তত মোর ফ্লুইডিটি। আমার মনে হয় বোঝাতে পারছি। আর একটা হচ্ছে কোলেস্টেরল কন্টেন্ট, আপনারা অলরেডি মনে হয় বুঝে ফেলছেন আমার আলোচনা থেকে, কোলেস্টেরল যদি বেশি থাকে তাহলে ফ্লুইডিটি বেশি হবে না কম হবে? কম হবে, এটা বলার আর কিছু নাই। ইফেক্ট অফ টেম্পারেচার, আপনি রুমের ভিতরে আছেন, প্রচন্ড গরম, রুমের ভিতরে গরম হয়ে গেছে, আপনি কি চুপচাপ থাকবেন না বেশি নড়াচড়া করবেন? নড়াচড়া করবেন, তাহলে ফসফোলিপিড গুলো বেশি নড়াচড়া করবে, টেম্পারেচার বেশি হলে ফ্লুইডিটি বেশি হবে, তাই না? টেম্পারেচার কম হলে ফ্লুইডিটি কম হবে, লেস ফ্লুইডিটি। না বোঝার কিছু নেই। তাহলে এখন আমরা চলে আসি লিপিড সম্পর্কে, আমরা অনেক কিছু পড়লাম, মেমব্রেন লিপিড, ফিজিওলজিটা বোঝার চেষ্টা করলাম।
খুবই গুরুত্বপূর্ণ। এখন আসেন প্রোটিন, এটা আরো গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেমব্রেন ট্রান্সপোর্ট বোঝার জন্য। অলরেডি বলেছি সেল মেমব্রেনে দুই ধরনের প্রোটিন থাকে। এক ধরনের প্রোটিন লিপিড বাই লেয়ারকে পেনিট্রেট করবে, আরেক ধরনের প্রোটিন পেনিট্রেট করবে না, আইদার আউটার অথবা ইনার সারফেসে লুজলি অ্যাটাচ থাকবে, তাদেরকে আমরা পেরিফেরাল প্রোটিন বলছি। ছবিটা আবারও দেখাইলাম, এখানে দেখেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তো আমার মনে হয় ইন্টিগ্রাল প্রোটিন কোনটা ইন্টিগ্রাল আর কোনটা পেরিফেরাল এটা বুঝতে আপনাদের আর কোনো অসুবিধা নাই। তাহলে এখন আমরা একটু ইন্টিগ্রাল প্রোটিনের ফাংশন পড়ি। এক নম্বরে দেখেন, acts as a carrier protein, the protein molecule that help in transport of substances across the cell membrane by means of active and passive transport, and passive এর মধ্যে অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেড ডিফিউশনের জন্য ক্যারিয়ার প্রোটিন লাগে। আর কল প্রোটিন, ওই যে বললাম না কিছু কিছু ওয়াটার সলিউবল সাবস্টেন্স যেগুলো আবার সেলের জন্য দরকার, তারা তো লিপিড বাই লেয়ারকে ফ্রিলি ক্রস করতে পারছে না, কিন্তু তাদেরকে, যেমন আমি যদি গ্লুকোজের কথা বলি, সেলের তো গ্লুকোজ লাগবে এনার্জি প্রোডাকশন করার জন্য, কারণ গ্লুকোজ তো ওয়াটার সলিউবল সাবস্টেন্স। লিপিড বাই লেয়ার কিভাবে ক্রস করবে? লিপিড বাই লেয়ার তো তাকে অ্যালাউ করছে না। তাহলে এই সমস্যা ওভারকাম করার জন্য, গ্লুকোজকে ট্রান্সপোর্ট করার জন্য সেখানে একটা সেল মেমব্রেনে কি আছে, গ্লুকোজ ট্রান্সপোর্টার একটা প্রোটিন আছে, ক্যারিয়ার হিসেবে কাজ করবে, যেটাকে বলে গ্লুট, এই যে GLUT, গ্লুট। আবার এরকম আরেকটা ক্যারিয়ার প্রোটিন আছে যারা সোডিয়াম এবং গ্লুকোজকে একসাথে কো ট্রান্সপোর্ট করে, তাদেরকে বলা হচ্ছে SGLT, মানে হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার। হলো তাহলে ক্যারিয়ার প্রোটিন। অ্যাক্ট এজ এ পাম্প, আপনারা মেমব্রেন ট্রান্সপোর্টে পড়বেন সোডিয়াম পটাশিয়াম পাম্প, পাম্প হিসেবে কাজ করছে। হ্যাঁ, তাহলে এই পাম্পে এখন আমি বোঝাতে যাব না, এই পাম্পের জন্য একটা প্রোটিন হিসেবে কাজ করে, সেই প্রোটিনটা কিন্তু ইন্টিগ্রাল প্রোটিন। এটা মেমব্রেন ট্রান্সপোর্টে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এই যে এক্সাম্পল হিসেবে সোডিয়াম পটাশিয়াম পাম্পের কথা বলতে পারেন, প্রোটন পাম্পের কথা বলতে পারেন, ওইখানে বুঝবেন। তবে এখানে ইন্টিগ্রাল প্রোটিন কিন্তু লাগবে। তাহলে দেখেন ইন্টিগ্রাল প্রোটিন কত কাজে লাগতেছে। acts as a receptor. Some of the integral protein function as a receptor. Receptor মানে হচ্ছে কিছু সাবস্টেন্স আছে, যেমন নিউরোট্রান্সমিটার, হরমোনস, বা এটা হইতে পারে কোনো ড্রাগস, যারা সেল মেমব্রেনকে ক্রস করে ভিতরে ঢুকতে পারছে না, কিন্তু তারা সেল মেমব্রেনের রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেলের ভিতরে সিগন্যাল পাঠাচ্ছে, সিগন্যালিং এ হেল্প করছে। তাহলে এখানে ইন্টিগ্রাল প্রোটিনের ভূমিকা আছে, অ্যাক্টস এজ এ রিসেপ্টর। আবার অ্যাক্টস এজ এ চ্যানেল, যেটা আপনাদের অলরেডি আমি সেল মেমব্রেন দেখার সময় দেখাইছি, যে একেবারে ECF এর সাথে ICF এর কানেকশন করে দিচ্ছে, ওইখানে আর লিপিডের কারণে কোনো বাধা থাকবে না। অর্থাৎ একটা ছিদ্র, আপনার বাড়ির চারপাশে ওয়াল আছে, ওয়াল দিয়ে বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারির ওইখানে আবার আপনার একটা ছিদ্র হয়ে গেছে, ওই ছিদ্র দিয়ে অবাধে গরু ছাগল যাতায়াত করতে পারতেছে, ওইটা হচ্ছে চ্যানেল। এরকম চ্যানেল আছে, সোডিয়াম চ্যানেল আছে, পটাশিয়াম চ্যানেল আছে, পানি যাতায়াতের জন্য অ্যাকুয়াপোরিন আছে। কথা বুঝেন কেন? তাহলে অ্যাক্সেস চ্যানেল। পরীক্ষার সময় আমাকে বিশ্বাস করবেন কিনা জানি না, মোস্ট অফ দ্য স্টুডেন্টকে এই প্রথমে এই প্রশ্ন জিজ্ঞেস করা হবে সেল মেমব্রেন থেকে, টেল মি দ্য ফাংশনস অফ ইন্টিগ্রাল প্রোটিন। আপনি যদি একটু বলতে পারেন অ্যাক্টস এজ এ ক্যারিয়ার প্রোটিন, অ্যাক্টস এজ এ পাম্প, অ্যাক্টস এজ এ রিসেপ্টর, অ্যাক্টস এজ এ চ্যানেল, ট্রাস্ট মি আপনি পাস করে যাবেন, অসুবিধা হবে না। আর উদাহরণগুলো যদি বলতে পারেন তাহলে সুপার। ওকে, তবে এখানে আরেকটা ফাংশন বলতেও পারেন, না বলতে পারলে অসুবিধা নাই, পাস ফেল নিয়ে সমস্যা হবে না, এনজাইম হিসেবেও কাজ করে, না বলাটাই ভালো। কারণ কি, এইটা আমি বলতে চাই না, কারণ পরে ছেলে মেয়েরা পরীক্ষার হলে যদি বলে ইন্টিগ্রাল প্রোটিনের ফাংশন কি, 1 নম্বরে বলে স্যার অ্যাক্টস অ্যাজ এ এনজাইম। এত নিষেধ করে এটা আগে বলবা না, তারপরে ওইটা 1 নম্বরে বলবে। বলি যে 1 নম্বরে বলবা ক্যারিয়ার প্রোটিন, পাম্প, রিসেপ্টর, চ্যানেল। এই জন্য ওইটা আমি দেখাইতে চাই না, কারণ ওইটা দেখাইলে পরে পরীক্ষার সময় ওইটাই আগে বলে। দেখ, এটার এক্সাম্পল আছে, সেল মেমব্রেনে এক ধরনের প্রোটিন আছে যেটা জিটিপির সাথে কাপল প্রোটিন, তাকে জি প্রোটিন বলে। হ্যাঁ, এইটা কি আপনারা এক্সাম্পল হিসেবে বলতে পারেন। এছাড়া লিঙ্কার প্রোটিন হিসেবেও কাজ করে, লিঙ্কিং অর অ্যাঙ্করিং দ্য সেল উইথ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের সাথে এই লিঙ্ক করার জন্য, অ্যাঙ্করিং এর জন্য কাজে লাগে। এই দুইটা ফাংশন প্রথম 4টা বলার পরে যদি আপনি বলতে চান, এই দুইটা বলতে পারেন। তবে
আমি অনুরোধ করব যদি প্রথম 4টা না বলে এটা যদি বলেন, এক্সামিনার আপনাকে 100% ধোলাই করবে এবং যথেষ্ট পরিমাণে আপনাকে কথা শোনাবে। ওকে, তো এই দুটো ভুলে যান, কোনো সমস্যা নেই। এখন আসেন পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন ইউজুয়ালি আপনাকে আমি সেল মেমব্রেনের স্ট্রাকচার দেখানোর সময় বলেছি যে পেরিফেরাল প্রোটিনগুলো আউটার সারফেসেও থাকে, ইনার সারফেসেও থাকে। ইনার সারফেসে যে পেরিফেরাল প্রোটিনগুলো থাকে এইগুলোকে বলা হয় ইন্ট্রিনসিক পেরিফেরাল প্রোটিন। এদের ইউজুয়ালি দে উইল সার্ভ এজ এ এনজাইম হিসেবে কাজ করে। এনজাইমস, ট্রাস্ট মি, এইটা বললেই বলবে যে পেরিফেরাল প্রোটিনের কাজ কি, একসাথে এনজাইম, পাস আপনি, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি আর একটু ভালো জানতে চান তাহলে এদের আরো কিছু ফাংশনস আছে, যেমন কিছু ইনার সাইডে এই কিছু পেরিফেরাল প্রোটিন দ্বারা অ্যাঙ্কর প্রোটিন হিসেবে কাজ করে। এরকম একটা প্রোটিন অ্যানকাইরিন স্পেকট্রিন, এরা আরবিসির সেল মেমব্রেনে থাকে। এদের কাজ হচ্ছে সেলের ভিতরে যে সাইটোস্কেলিটনের সাথে মেমব্রেনটাকে অ্যাঙ্করিং করা, যে কারণে তারা সেলের শেপ মেইনটেনেন্সে হেল্প করে। যেমন এই যে অ্যানকাইরিন স্পেকট্রিন, এরা আরবিসির মেমব্রেনে থাকে এবং আরবিসির যে নরমাল শেপ বাইকনকেভ সেটা মেনটেন করে। কোনো কারণে জন্মগত কোনো ত্রুটির কারণে যদি অ্যানকাইরিন স্পেকট্রিন কারণে প্রোটিনের স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি হয়, ডিফেক্ট হয়, তাহলে আরবিসির যে বাইকনকেভ শেপ লস্ট হবে, আরবিসিটা সার্কুলার হয়ে যাবে, যেটাকে বলে স্ফেরোসাইটোসিস। দেখো এটা পরে পড়বেন, একটু নলেজ দিয়ে রাখলাম বেসিকটা। আচ্ছা, আর এক্সট্রিনজিক যে পেরিফেরাল প্রোটিন আউটার সারফেসে আছে, এরা অ্যাকচুয়ালি সার্ভ এজ এ সেল অ্যাডিশন মলিকুল ফর অ্যাঙ্করিং সেল উইথ বেজাল ল্যামিনা। সেলের অংশ বেজাল ল্যামিনার উপরে দাঁড়ায় থাকে এন্ড উইথ দ্য আশেপাশের যে নেইবারিং সেল আছে তাদের সাথে অ্যাঙ্করিং অ্যাটাচমেন্টে হেল্প করে, এরকম বা অ্যাডহেশনে হেল্প করে। এরকম মলিকুলকে বলা হচ্ছে সেল অ্যাডহেশন মলিকুল, ক্যাম, সিএএম, সেল অ্যাডহেশন মলিকুল, ক্যামস। যেমন ইন্টিগ্রিন, সিলেকটিন, ক্যাডহেরিন। আপনারা ভবিষ্যতে একটু বলে রাখলাম, আপনারা যখন প্যাথোলজি পড়বেন কাজে লাগবে, বা ফিজিওলজিতেই আপনারা যদি ডিটেইল যখন ডাব্লিউবিসি পড়বেন, হ্যাঁ, অ্যাডহেশন, এই জিনিসগুলো যদি জানেন কাজে লাগবে। এগুলো নিজের ইন্টারেস্টে পড়লে পড়বেন, এমনি ফার্স্ট ইয়ার পরীক্ষার জন্য এত কিছু আপনাদেরকে ধরবে না, ট্রাস্ট মি। আপনি শুধু বলবেন পেরিফেরাল প্রোটিনের ফাংশন কি, অ্যাক্টস এজ এনজাইম, স্যারেরা খুশি, আপনি কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখন লাস্টলি কি বলছিলাম, লাস্টলি আমরা তাহলে লিপিড সম্পর্কে আলোচনা হয়ে গেছে, প্রোটিন সম্পর্কে আলোচনা করলাম, এবং সেল মেমব্রেনে যে 3% কার্বোহাইড্রেট থাকে, যেটা গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, আউটার যে লেয়ারটা তৈরি করছে, আউটার কোট, গ্লাইকোক্যালিক্স আমরা বলি। একটু গ্লাইকোক্যালিক্স সম্পর্কে লাস্ট দেখি, যে কার্বোহাইড্রেটস আর অ্যাটাচ আইদার টু দা প্রোটিন। ওই যে বলছিলাম প্রোটিনের সাথে যদি লাগানো থাকে গ্লাইকোপ্রোটিন, লিপিডের সাথে যেটা লাগানো আছে, যেটা ফসফোলিপিডের সাথে অ্যাটাচ আছে, ওইটা গ্লাইকোলিপিড। তাহলে থ্রু আউট দ্য সারফেস অফ দ্য সেল, সেলের যে আউটার সারফেসে এই যে কার্বোহাইড্রেট, গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিনের একটা লুজ কভারিং তৈরি হচ্ছে, একটা লেয়ার তৈরি হচ্ছে, যাকে আমরা গ্লাইকোক্যালিক্স বলি। অথবা আপনার যদি ভালো লাগে এটাও বলতে পারেন, এন্টায়ার আউটসাইড সারফেস অফ দ্য সেল অফেন হ্যাজ এ লুজ কার্বোহাইড্রেট কোট কল্ড গ্লাইকোক্যালিক্স। বা আমি সংক্ষেপে যদি বলি, আউটার মোস্ট, সেলের সবচেয়ে আউটার মোস্ট যে কোট কাভারিংটা আছে সেটাকে সেল কোট অথবা গ্লাইকোক্যালিক্স বলা হয়। ওকে, ফাংশন কি? ফাংশন হচ্ছে, এক নম্বর কথা হচ্ছে, এর মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা নেগেটিভ চার্জ ক্যারি করে, যার ফলে ওভারঅল তারা হুইচ গিভস মোস্ট সেল অ্যান্ড ওভারঅল নেগেটিভ সারফেস চার্জ দ্যাট রিপেল দ্য আদার নেগেটিভ অবজেক্ট। যেহেতু অ্যাজ এ হোল তারা একটা নেগেটিভ সারফেস চার্জ দিছে, আদার নেগেটিভ নেগেটিভ রিপেল করবে। আবার তারা কিন্তু পাশাপাশি যে সেলগুলা, এদেরকে অ্যাটাচমেন্টে, হ্যাঁ, অ্যাটাচিং দ্য সেল টু ওয়ান অ্যানাদার, একটা সেলের সাথে আরেকটা সেলের অ্যাটাচমেন্টেও হেল্প করছে। মেনি কার্বোহাইড্রেট আবার দেখা যাচ্ছে কিছু কিছু রিসেপ্টর হিসেবেও কাজ করে ফর বাইন্ডিং অফ হরমোন। আর সাম কার্বোহাইড্রেট মইটিস, they play important role in immune reaction. So these are the functions of glycocalyx. Very simple, অনেক সময় শর্ট নোট হিসেবে পরীক্ষাতে আসে। ফাইনালি এখন মনে হয়, আমার মনে হয় যদি বলি সেল মেমব্রেনের ফাংশন কি, আপনারা অলরেডি বুঝে ফেলছেন। অ্যাজ এ হোল সেল মেমব্রেনের ফাংশন যদি বলি, প্রথমত কথা হচ্ছে যে একটা সেলের যে একটা বাউন্ডারি থাকলে একটা শেপ, নির্দিষ্ট শেপ মেনটেন আছে, সাইজ এবং শেপটা মেনটেন করতেছে।
সেটা আমি 1 নম্বরে বলছি, মেইনটেইন দ্য শেপ অফ দ্য সেল। 2 নম্বরে আমরা বলতে পারি যে এস্টাবলিশ দ্য ফ্লেক্সিবল বাউন্ডারি, প্রোটেক্ট সেলুলার কন্টেন্ট এন্ড সাপোর্ট দ্য সেল স্ট্রাকচার। সেলের এটা ফ্লেক্সিবল বাউন্ডারি হিসেবে কাজ করছে এবং সেলের যে ইন্টারনাল যে ডেলিকেট স্ট্রাকচার গুলি আছে তাদেরকে একটা প্রোটেকশন দিচ্ছে, ডেফিনেটলি একটা সাপোর্ট দিচ্ছে। 3 নম্বর কথা হচ্ছে সেল মেমব্রেনটা যদি না থাকতো তাহলে ইসিএফ এবং আইসিএফ মিলে একাকার হয়ে যেত এবং সেলের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল, ঠিক কিনা? আচ্ছা, আপনারা জানেন যে ইসিএফ এবং আইসিএফ এর কম্পোজিশন ডিফারেন্ট এবং এই ডিফারেন্ট কম্পোজিশন মেইনটেনেন্স করার জন্য কিন্তু সেল মেমব্রেন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং সেল মেমব্রেন অ্যাক্ট এজ এ সিলেক্টিভ ব্যারিয়ার। আপনার বাড়ির বাউন্ডারি কেন দেন? অবাধে যেন সবাই যাতায়াত করতে না পারে। আপনার যাদের দরকার তাদের ঢুকতে দিবেন, যাদের দরকার অপ্রয়োজনীয় অপরিচিত লোককে ঢুকতে দেবেন, আগেই তারা বাইরে দাঁড়ায় থাকবে। তাহলে এটা সিলেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করছে, allowing some molecule to cross and excluding the others. Does it regulate the passage of substance in and out of the cell? ভিতরে ঢোকা এবং বাইরে যাওয়াকে তারা রেগুলেট করছে। ওকে, এবং যে ইন্টিগ্রাল এবং পেরিফেরাল প্রোটিন গুলো দেখালাম, দে আর ইনভলভ ইন সেল সিগন্যালিং, স্পেশালি দ্য ইন্টিগ্রাল প্রোটিন। ওকে, এবং দ্য লিঙ্কস অ্যাডজেসেন্ট সেলস টুগেদার। একটা সেল মেমব্রেন একটা সেল মেমব্রেন তারা একটা একটা সাথে লিংক হতে পারছে। ওকে, সো এই ছিল আজকে আমার আলোচনা সেল মেমব্রেন সম্পর্কে। অনেক কথা বলার চেষ্টা করছি, আসলে ডিটেল কনসেপ্ট তৈরি করার জন্যই আমি ডিটেল আলোচনা করছি। বেসিক্যালি এত কথা বলার কোনোই প্রয়োজন নাই। লিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, তাতে প্রোটিন এমবেডেড আছে। ইন্টিগ্রাল প্রোটিনের ফাংশন কি, পেরিফেরাল প্রোটিনের ফাংশন কি, মেমব্রেন কোলেস্টেরলের কাজ কি, লিপিড বাইলেয়ারের ইম্পর্টেন্স কি, হাইড্রোফোবিক ব্যারিয়ারটা কিভাবে তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে প্রশ্ন। ওকে, তো আমার আলোচনা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা, আমি আবারও অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে এনকারেজ করবেন এবং আপনার পরিচিত যারা ছোট ভাই বোন আছে মেডিকেল যারা পড়াশোনা করছে তাদের সাথে শেয়ার করবেন। সো নিশ্চয়ই নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দ্যাটস অল ফর টুডে।